আচ্ছা, আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে আমরা শিখব কিভাবে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন। এই প্রবলেমটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সারই সবথেকে বেশি ফেস করে। সেটা হচ্ছে যে, যেহেতু বাংলাদেশে কোনো পেমেন্ট গেটওয়ে নাই, অর্থাৎ আপনি যদি বাইরের থেকে পেমেন্ট আনতে চান, এক্ষেত্রে আপনার কাছে সুইটেবল তেমন কোনো অপশন নাই এক্সেপ্ট পেওনিয়ার। সেইজন্য ম্যাক্সিমাম বাংলাদেশের ফ্রিল্যান্সাররা পেওনিয়ারের উপরই বেশিরভাগ ডিপেন্ডেন্ট। কিন্তু পেওনিয়ারের একটা সমস্যা হচ্ছে যে পেওনিয়ারের যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আছে, যে পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, এগুলো অনেক বেশি কমপ্লিকেটেড। ঠিক আছে? যে কারণে আপনাকে সবসময় একটা ঝামেলার মধ্যে পেওনিয়ার রাখতে চায়। সেটা মনে হয় আমাদের যে আসলে পেওনিয়ার আমাকে ঝামেলার মধ্যে রাখতে চায়। সেটা হইতে পারে আপনার এক ডকুমেন্ট, কোন একটা ডকুমেন্ট তারা নট অ্যাকসেপ্টেড করে হতে পারে, অথবা অ্যাপ্রুভ করতেছে না, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। ঠিক আছে? ঠিক যে ঝামেলাটা আমি ধরেন যে শুরুর দিকে একটু পড়েছিলাম, যে আমি পেওনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কারণ আমার ক্লায়েন্ট বাইরে ছিল। সো পেওনিয়ারে যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখন হচ্ছে আমার পেওনিয়ার আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা করেছি সেটা ভেরিফাই করে নিয়েছে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতেছে না। এখন পেওনিয়ারে যদি আমার টাকাটা আসে সেক্ষেত্রে তো ওটা তো আমার ব্যাংকে আসতে হবে। যেমন ধরেন যে শুধুমাত্র আপওয়ার্ক ছাড়া তো অন্য কোনো প্ল্যাটফর্ম ডিরেক্টলি আপনার লোকাল ব্যাংকে টাকা পাঠাবে না। সো এই ক্ষেত্রে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে কি করব? এরপরে কি করব? তো আমি অনেকবারই চেষ্টা করেছি। প্রায় ৪ থেকে ৫ বার চেষ্টা করেছি। কিন্তু কোনো সলিউশন হয় নাই। আর পেওনিয়ার সাপোর্ট সেন্টারে কথা বলেছি। সাপোর্ট সেন্টারে কথা বলেও আপনি আহামরি কোনো সাপোর্ট পাবেন না। যদি না আপনি নিজের থেকে একদম ভাবে সেটাকে সলভ করতে পারেন। সো তারপরে আমার প্রায় ৬ থেকে ৭ মাস আমি আর পেওনিয়ারের দিকে তাকাইও নাই, যেহেতু আমি PayPal ও ব্যবহার করি। সো আমি আমার বাইরের একটা ফ্রেন্ডের কাছ থেকে, তার কাছ থেকে একটা PayPal অ্যাকাউন্ট নিয়ে আমি সেই PayPal টাই ব্যবহার করি। সো সেই ক্ষেত্রে কি হয়েছে যে আমার আর পেওনিয়ার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখন আবার বাইরের যে PayPal এর অ্যাকাউন্টটা আছে সেটা নিয়ে একটু ঝামেলা হইতে পারে। কারণ যেহেতু ওটা বাইরের আরেকজনের আইডি দিয়ে খোলা, যেকোনো সময় ওটা আমাকে ঝামেলা করে দিতে পারে। সো এই কারণে আমি পেওনিয়ার আর PayPal দুটো নিয়ে আরকি চিন্তা করতেছিলাম যে দুটার মাধ্যমে আমি আমার টাকাটা আনবো। সো তখন আমি কি করলাম, পেওনিয়ারের যে প্রবলেমটা সেই প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে আমি যে বিগত ৪ থেকে ৫ বার আমি ডকুমেন্ট সাবমিট করেছি, কিন্তু তারা আমার ডকুমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নাই। কেন অ্যাকসেপ্ট করে নাই? সো এটা দেখার পরে দেখলাম যে আচ্ছা ফাইন, একটা জায়গায় আমি একটু সমস্যা খুঁজে পেয়েছি। সো ওই সমস্যাটা তারপরে আমি যখনই সলভ করে ফেলেছি, উইদিন 12 আওয়ার্স এর মধ্যে পেওনিয়ার আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলছে এবং তারপর থেকে আমি স্মুথলি পেওনিয়ার ব্যবহার করতেছি। সো আমি ঠিক আপনাদেরকে ওই স্পেসিফিক সমস্যাটা কোনটায় প্রবলেম হয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। এছাড়াও আমার যে সমস্যাটা হইছে তাই বলে যে আপনারও ঠিক সেম প্রবলেমটাই হবে এমন তো না, তাই না? আপনার তো অন্য রকমের প্রবলেমও হইতে পারে। সো পেওনিয়ারের ইন ডিটেইলস ভেরিফিকেশনের ইন ডিটেইলস প্রসেস আমি আপনাদেরকে শেয়ার করব। ইন ডিটেইলস যে ইনফরমেশন সেটা আমি শেয়ার করব, যাতে আপনারা যেকোনো প্রবলেম পড়লে সেটাকে সলভ আউট করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি হয়তো আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না, কারণ আমি তো নতুন করে পেওনিয়ার ক্রিয়েট করব না। যতটুকু প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব সেটুকুই দেখাবো। এবং আমার যে প্রবলেমগুলো হয়েছে ঠিক যেখানে প্রবলেম ফেস করেছি সেইগুলোই আমি দেখাবো, যে আপনারা এটাকে সলভ করতে পারেন। সো প্রথমত আপনাকে অবশ্যই ভেরিফিকেশন সেন্টারে আসতে হবে। এই যে ভেরিফিকেশন সেন্টার দেখতেছেন, এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি যখনই পেওনিয়ারে লগইন করবেন, লগইন করে এই যে আপনার যে নামটা আছে সেই নামের এখানে যখনই সেটিংয়ে চলে আসলে আপনি ভেরিফিকেশন সেন্টারে চলে আসবেন। এখন ভেরিফিকেশন সেন্টারে চলে আসলে যখন আপনাকে পেওনিয়ার কোনো নোটিফিকেশন পাঠাবে যে আপনাকে কোনো ডকুমেন্ট চেয়ে, তখন সেই নোটিফিকেশনগুলো আপনি ভেরিফিকেশন সেন্টারেই পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভেরিফিকেশন সেন্টারে ২ টা আইটেম থাকবে। একটা হচ্ছে ওপেন আইটেমস আর একটা হচ্ছে হিস্ট্রি। ওপেন আইটেমে কি হবে? ওপেন আইটেমে আপনাকে পেওনিয়ার যা ডকুমেন্ট চাচ্ছে সেটার একটা লিস্ট এখানে তারা দিবে। আর হিস্ট্রি মানে আপনি যা পেওনিয়ার সাথে অলরেডি করেছেন, যে ডকুমেন্টগুলো অলরেডি সাবমিট করেছেন, পেওনিয়ারকে ওইগুলো অ্যাকসেপ্ট করেছেন না নট অ্যাকসেপ্ট করেছেন। তার আগে আমার সিনিয়রটা একটু দেখাই আসি আপনাকে। দেখেন আমার একটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ৫ বার একটা না আমাকে নট অ্যাকসেপ্টেড। আমার ডকুমেন্টটাকে তারা অ্যাকসেপ্ট করে নাই। দেখেন সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অ্যাকাউন্ট নট অ্যাকসেপ্টেড, ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড নট অ্যাকসেপ্টেড, ব্যাংক ডকুমেন্ট নট অ্যাকসেপ্টেড, ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড স্টেটমেন্ট নট অ্যাকসেপ্টেড, এবং ষষ্ঠ বারে যে আমারটা ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অ্যাপ্রুভ করেছে। তখন আমি কি করেছি? তার আগে যদি আপনি ডেটগুলো খেয়াল করেন, দেখেন ২৪/২ ফেব্রুয়ারি, আর অ্যাকসেপ্ট করেছে আমাকে ২৪/২/৫-এ। ঠিক আছে? সরি, অ্যাকসেপ্ট করেছে আমাকে ২৪/১১/২৫-এ। তার মানে অলমোস্ট ৯ মাস পরে আমার ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করেছে। কারণ হচ্ছে যে ৯ মাস পরে আমি যখন তাকে আমার ডকুমেন্টটা তাদেরকে
আবার সাবমিট করি, মাত্র 12 ঘন্টার মধ্যে তারা অ্যাকসেপ্ট করে নেয়। তখন একদম আমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম এবং সেই অনুযায়ী আমি যখনই অ্যাকশন নিয়েছি, আমার ডকুমেন্টটা সলভ, আমার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। সো আমি কি করেছি? সো চলুন আমরা একটু দেখে নিই যে আমি কি করেছি। সবার প্রথমে আপনাকে পেইওনিয়ার অ্যাকাউন্টটা তো অবশ্যই ভেরিফাই করতে হবে। ঠিক আছে? সো আপনাকে যখনই পেইওনিয়ার অ্যাকাউন্টে আপনি একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে কিছু, কিছু সমস্যার মধ্যে পড়তে হইতে পারে। সো আপনাকে এই সমস্যাগুলো অবশ্যই ফিক্স করতে হবে। নাহলে কিন্তু পেইওনিয়ার আপনার যে ডকুমেন্টটা বা যে রিকোয়ারমেন্টটা আপনার কাছ থেকে আশা করতেছে, সেটা কিন্তু পেইওনিয়ার রিজেক্ট করে দিবে, অর্থাৎ সেগুলো আপনার ডকুমেন্টটাকে তারা অ্যাপ্রুভ করবে না। সবার প্রথমে আপনি যখন স্মার্ট আইডি কার্ড, অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট আইডি ইস্যু করেন, পেইওনিয়ার মাত্র ৩ টা গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড আরকি অ্যাকসেপ্ট করে। নাম্বার 1 হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট। এই ৩ টার একটা ছবি তারা চাবে, যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। সো যেটারই ছবি তোলেন না কেন, অবশ্যই সেই ছবিটাকে হাইয়েস্ট কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করবেন। কারণ যদি পোর ইমেজ কোয়ালিটি থাকে, তাহলে পেইওনিয়ার যদি ওটা দেখতে না পারে ভালো করে, তাহলে কিন্তু তারা আপনার ওই ডকুমেন্টটাকে রিজেক্ট করে দিবে। নেক্সট অপশনে যদি আপনি যাই, আপনি যদি দেখেন, নেক্সট অপশনে যদি আমি যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ডকুমেন্ট পেইওনিয়ার যে ডকুমেন্টটা আপনাকে চাচ্ছে, সেই ডকুমেন্টটা নট ফুললি ডিসপ্লেড। ঠিক আছে? সো নট ফুললি ডিসপ্লেড মানে সেম, যখন আপনি ইমেজটাকে সুন্দরভাবে ক্যাপচার না করবেন, তখন ওই ডকুমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে উঠবে না ছবিটা। সো এই ক্ষেত্রে যদি ওই টাইপের ডকুমেন্ট আপনি সাবমিট করেন, সেটাও কিন্তু নট ফুললি ডিসপ্লেটই হবে এবং সেই ক্ষেত্রে পেইওনিয়ারটাকে রিজেক্ট করে দেবে। ৩ নম্বরে আপনাকে যে ডকুমেন্টের যে ইনফরমেশনগুলো চাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ডকুমেন্টে আপনার নামটা সুন্দরভাবে স্পষ্ট লেখা থাকতে হবে, আপনার ডেটটা, বার্থ ডেট, আপনার অ্যাড্রেসটা সুন্দরভাবে থাকতে হবে, আপনার সিগনেচারটা সুন্দরভাবে থাকতে হবে এবং স্ট্যাম্প বা আদার্স যে ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো আছে আপনার ডকুমেন্টে, সেইগুলোকে খুব ভালোভাবে আপনাকে ভিজিবল করতে হবে। আদারওয়াইজ আপনার ডকুমেন্টটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ৪ নম্বরে আপনাকে যে ইনফরমেশনগুলো, যেটাই বললাম যে সবকিছুই এইগুলোর আশেপাশেই, যে আপনার যে মেইন ইনফরমেশনগুলো থাকবে, যেগুলো রিলেভেন্ট ইনফরমেশন, যেমন আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এগুলো হচ্ছে রিলেভেন্ট ইনফরমেশন। এইগুলোর মাধ্যমে আপনাকে একজন ট্রুলি পার্সন হিসেবে তারা ভেরিফাই করবে। কিন্তু যদি এইগুলোতে সমস্যা থাকে, সেক্ষেত্রে তারা এটা ভেরিফাই করবে না। এরপরে যদি আপনি খেয়াল করেন যে দ্য ডকুমেন্ট প্রোভাইডেড ডাজন্ট ম্যাচ ডকুমেন্ট টাইপ সিলেক্টেড অ্যাকসেপ্টেড ইন ভেরিফিকেশন সেন্টার, অর্থাৎ ভেরিফিকেশন সেন্টার থেকেই আপনাকে বলে দিবে যে আপনাকে কোন টাইপের ডকুমেন্ট তারা চাচ্ছে। যেমন ধরেন যে আমি তো হলে থাকি, আমি একটা ইউনিভার্সিটির পড়াশোনা করি, তো এই ইউনিভার্সিটির হলে থাকি। সো এই ক্ষেত্রে আমি আমার ইউনিভার্সিটির নাম দিয়েছিলাম যে আমি একটা ইউনিভার্সিটিতে থাকি। সো আমি কিভাবে, এবং আমার ইউনিভার্সিটির পাশেরই একটা ব্যাংকে হচ্ছে আমার অ্যাকাউন্ট করা, তো আমি কিভাবে এটাকে ভেরিফাই করব? আমি আমার ইউনিভার্সিটির নাম দিয়েছি, কিন্তু তাদের কাছে কোনো গভর্নমেন্ট যে রেসিডেন্সিয়াল গুলো আছে, সেইগুলো তাদের জন্য অ্যাকসেপ্টেড না, অর্থাৎ তারা আমার যে ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাকে অ্যাকসেপ্ট করবে না। সো আমি যখন তাদেরকে বলেছি যে আমি একটা ইউনিভার্সিটিতে থাকি, তখন তারা কি করছে, তারা আমাকে বলছে "ওকে, তো তোমার ডরমেটরি মানে ইউনিভার্সিটির কোনো কিছু একটা ভ্যালিড কিছু একটা আমাদেরকে দেখাও, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে আইডেন্টিফাই করবো"। কিন্তু আলটিমেটলি এটাতে কোনো লাভ হবে না, ওরা যেটা চাবে আপনাকে সেটাই দিতে হবে। সো আমি তখন আমার ইউনিভার্সিটির অন্যান্য ডকুমেন্টগুলো তাদেরকে দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি তারা এটাকে অ্যাকসেপ্টেড করে না, নট অ্যাকসেপ্টেড করেছে। সো আমি আসলে এটা নিয়ে অনেক ঝামেলা ফেস করেছিলাম, একটু পেইনও খাচ্ছিলাম, বাট প্রবলেমটা খুবই একটা ছোট প্রবলেম ছিল, যার কারণে এটা পরে আমি অ্যাকসেপ্ট হয়ে গেছে খুব উইদিন 12 আওয়ার্স। সো দ্য ডকুমেন্ট প্রোভাইডেড ডাজেন্ট ম্যাচ দ্য ডকুমেন্ট টাইপ সিলেক্টেড, এটা আমি বললাম যে আসলে আপনাকে যে ডকুমেন্টটা ভেরিফিকেশন সেন্টারে বলে দিয়েছে ওটাকেই আপনার লাগবে, আপনি নিজের থেকে কোনো কিছু যদি করতে চান ওটা হবে না। এবং দ্য ডকুমেন্ট ইজ এক্সপায়ার্ড ইজ নট, অর্থাৎ আপনাকে তারা ব্যাংক স্টেটমেন্ট যখন চাবে, তারা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ৩ মাসের ভিতর মোস্ট রিসেন্ট ব্যাংক স্টেটমেন্টগুলোই তারা চেয়ে থাকে। এক্ষেত্রে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ৩ মাসের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করবে না। এবং দ্য ডকুমেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, অর্থাৎ আপনি এমন একটা ডকুমেন্ট দিলেন যেটা তারা অ্যাক্সেসই করতে পারলো না, সেই ডকুমেন্টটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে গেলে পাসওয়ার্ড প্রয়োজন, এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। এখন লাস্টে যেটা আসছে সেটাই হচ্ছে সবথেকে কমন ইস্যু, যেটা আমি ফেস করেছিলাম, সেটা হচ্ছে যে দ্য ইনফরমেশন ইন দ্য ডকুমেন্ট ডাজ নট ম্যাচ দ্য ইনফরমেশন ইউ রেজিস্টার্ড উইথ, ফর এক্সাম্পল এ নেম, এড্রেস মিসম্যাচ রিকোয়ারিং আস টু রিকোয়েস্ট অ্যাডিশনাল ডকুমেন্ট। এখন যে বিষয়টা হচ্ছে যে আমি যে ডকুমেন্টে, আমি পেইওনিয়ারে যখন অ্যাকাউন্টটা খুলেছি, তখন আমি রেজিস্টার করেছিলাম আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস নিয়ে, অ্যাড্রেস থেকে, এবং আমার ব্যাংক অ্যাকাউন্টটা ছিল
অন্য একটা অ্যাড্রেসে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছিল। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা এবং আমার যে অ্যাড্রেসটা, লোকেশনটা এই দুটার মধ্যে একটা মিসম্যাচ হয়ে গেছিল। যার কারণে এই দুটা পেইনের আমাকে অ্যাকসেপ্ট করতেছিল না। সো আমাকে এখন আমি যদি ব্যাংকে তো আমি চাই হুটহাট করে লোকেশন চেঞ্জ করতে পারি না, তাই না? আবার ধরেন যে আমি এখানে যতবারই বলতেছি যে আমি হলে থাকি এটা পেইনের অ্যালাউ করতেছিল না। এইজন্য আমাকে কি করতে হইছে? আমাকে এই ক্ষেত্রে একটু চেঞ্জেস আনতে আসে। সো সে কি চেঞ্জেস আনতে হইতেছে সেটাই এখন আমি বলব। সো এই ক্ষেত্রে এই ছিল হচ্ছে এই যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলো যদি আপনার থেকে থাকে অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই প্রবলেমগুলো যাতে আপনি না করেন। আদারওয়াইজ পেইনার কিন্তু আপনার ডকুমেন্টটাকে রিজেক্ট করে ফেলবে। সো এখন আমি দেখি যে আসলে পেইনের ব্যাংক ভেরিফিকেশনের জন্য কি প্রয়োজন। নাম্বার 1 প্রয়োজন একটা অফিসিয়াল ডকুমেন্ট ফ্রম ইওর ব্যাংক শোয়িং ইওর ব্যাংক নেম। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোটিস যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে ব্যাংক এক্ষেত্রে আমি ধরেন যে ব্যাংকের যে অ্যাপগুলো আছে ওই অ্যাপের থেকে আমি অনেকগুলো ডাউনলোড করে আমি দিয়ে দিছি। বাট এক্ষেত্রে এটা কিন্তু তারা অ্যাকসেপ্টেড করবে না। তারা শুধুমাত্র ব্যাংকের থেকেই অ্যাকসেপ্ট করবে এবং ব্যাংকের সাইন লাগবে এবং অবশ্যই এটা কোথাও বলা নাই যে এটা পেনের আপনার কোথাও বলা নাই। সেটা হচ্ছে যে ব্যাংকের যে ডকুমেন্টটা আপনি ব্যাংকের থেকে যে আনবেন, অ্যাকাউন্টের যে স্টেটমেন্টটা আনবেন, সেই স্টেটমেন্টটার উপরের বাম পাশে অবশ্যই আপনার একটা লোগো থাকা লাগবে ওই পার্টিকুলার ব্যাংকের। যদি লোগো না থাকে তাহলে কিন্তু সমস্যা পড়ে থাকবে। আমার ক্ষেত্রে আমি যেহেতু ইউসিবি ব্যাংক ব্যবহার করি, ইউসিবি ব্যাংকের কিন্তু নরমালি ওদের ওই কাগজে লোগো থাকে না। তো তারপরেও আমাকে কি করতে হয়েছে, ব্যাংকের যে ওইখান থেকে লোগো এনে কাস্টমাইজ করে ওইখানে লোগো বসায় তারপরে হচ্ছে ওইটাকে আপনার এই ওরা যেভাবে চাচ্ছে সেইভাবে করা হয়েছে। যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে যে ফুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এটাকে ভালোভাবে আপনাকে দিতে হবে যাতে এটা কোনো সমস্যা না করে, তাহলে কিন্তু টাকাটা অন্য ব্যাংকে চলে যাবে। আপনার ব্যাংকের যে রুটিং নাম্বার, আপনার ব্যাংকের যে অন্যান্য যে ইম্পর্টেন্ট যে নাম্বারগুলো আছে, ব্রাঞ্চ নেম, এই সবগুলো কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করবে না। আপনার ফুল নেম এবং ইন সাম কেসেস ইউ কুড আস্ক মোর ডিটেলস। সো এই যে প্রসেসগুলো এখানে যেগুলো দিচ্ছেন এইগুলো দেওয়ার পরেও আসলে তারা মোর ডিটেলস আস্ক করে ফুললি ভেরিফাই করার জন্য। তার মধ্যে একটা হইতেছে যে যে আপনার অ্যাড্রেসটা সমান ঠিক থাকতে হবে। এখন আসেন আপনাকে আমি যদি বলি বাংলায় পুরো সামারিটা বলে যে আপনাকে আসলে কি করতে হবে। প্রথমত আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ইজিলি তারা ভেরিফাই করে নেবে যদি সবকিছু ডিটেলসে ঠিক থাকে। ব্যাংকের ক্ষেত্রে তারা প্রবলেম করবে। ব্যাংকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে ব্যাংকের যে নাম থাকবে আপনার পেনের অ্যাকাউন্টেরও সেই নাম থাকতে হবে। ব্যাংকের যে অ্যাড্রেস থাকবে আপনার পেনের অ্যাকাউন্টের অ্যাড্রেসটাও ঠিক সেটাই থাকতে হবে। অ্যাড্রেসে যদি ঝামেলা হয় সেটা কিন্তু পেনের অ্যাকসেপ্ট করবে না। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড্রেসটা ঠিক রাখতে হবে। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার ক্ষেত্রে আমি আমার হলের অ্যাড্রেস দিয়েছিলাম যেটা পেনারের জন্য পেনার অ্যাকসেপ্ট করতেছিল না, অ্যাপ্রুভ করতেছিল না। সো আমাকে হলের অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য একটা পাশের লোকেশনের অ্যাড্রেস দিতে হয়েছে। এবং আমার ব্যাংকের যেহেতু ব্যাংক যখন খুলেছি আমি ব্যাংক অ্যাকাউন্টটা তখনও ব্যাংক আমার হলের অ্যাড্রেস দেওয়া ছিল। সো এই ক্ষেত্রে ওই ব্যাংকের অ্যাড্রেসটাও চেঞ্জ করে আমাকে আমার ওই যে লোকেশনটা ছিল পাশের সেই লোকেশনটা দিতে হয়েছে। তারপরে হচ্ছে যখন আমি এটা দিছি তখন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো মেইনলি সমস্যা হয় আপনার নামের সাথে পেনের অ্যাকাউন্টের নামের সাথে ব্যাংকের নামের কোনো মিসম্যাচ থাকতেছে, আপনার ব্যাংক অ্যাড্রেসের সাথে পেনের অ্যাড্রেসের কোনো একটা মিসম্যাচ থাকতেছে, অথবা আপনার ব্যাংক অ্যাড্রেসে আপনি ফুল ডকুমেন্টস আপনি শো আনতে পারতেছেন না, অথবা আপনার স্টেটমেন্টে ব্যাংকের লোগো নেই, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টটা একটু বেশি পুরনো, আউটডেটেড, ঠিক আছে? 6 মাসের আগে বাট রিসেন্ট যে 3 মাস সেটাই হচ্ছে পেওনিয়ার অ্যাকসেপ্ট করে। এবং এইগুলো যদি আপনি ভালো করে দেন উইদিন 12 আওয়ার্সেরও কম সময়ের মধ্যে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এখন যারা বিগিনার তাদের জন্য একটু জাস্ট বলি যে তারা সিম্পলি কিভাবে পেওনিয়ারে রেজিস্ট্রেশন করবেন আমি জাস্ট দেখাই দিচ্ছি, বাট আমি ফুলটা হয়তো দেখাইতে পারবো না কারণ আমি নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। সো আপনি এখানে কি করবেন, payoneer.com এ চলে আসবেন, যে আসার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে পেওনিয়ার আপনাকে বলতেছে যে আপনি কিসের জন্য এই অ্যাকাউন্টটা চাচ্ছেন। সো ফ্রিল্যান্সার অথবা আইটি কনসাল্টিং অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। সো আমি এটা দিয়েছিলাম। সো আপনাকে এখন এখানে চুজ করতে হবে যে আপনার মান্থলি ইনকাম কত, মান্থলি ইনকাম ভলিউম কত। এই ক্ষেত্রে আপনি দেওয়ার চেষ্টা করবেন আন্ডার 1000 ইউএসডি, আর বেশি দেওয়ার কোনো দরকার নেই। এটা দিলেই হয়তো তারা অ্যাকসেপ্ট করে নেবে। যদি আই এম জাস্ট গেটিং স্টার্টেড দেন এই ক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো আপনি জাস্ট আন্ডার দিয়ে দেন। এরপরে আপনি আস্তে আস্তে করে এখানে যা বলবে যে আইটি কনসাল্টিং ডিজিটাল সার্ভিস প্রোভাইডার গেট পেইড বাই গ্লোবাল ক্লায়েন্টস এন্ড মাল্টিপল। এই ক্ষেত্রে আপনাকে ওরা কিছু এই ক্ষেত্রে ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশন এছাড়া কিছু বেনিফিট আপনাকে এই ক্ষেত্রে শো করতেছে। আপনি জাস্ট যখন রেজিস্টারে ক্লিক করবেন ওরা আপনাকে আরেকটা ট্যাবে নিয়ে যাবে।
সেক্ষেত্রে সাইন আপ বলতেছে, গেটিং স্টার্টেড, কন্ট্যাক্ট ডিটেলস, নো মাই বিজনেস ইজ রেজিস্টার। এক্ষেত্রে আপনার বিজনেসটা কি রেজিস্টার কিনা এটা আপনাকে বলতেছে ইয়েস আই ওন এ অর রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস। আপনাকে যদি বিজনেসে কোনো লাইসেন্স থাকে সেই লাইসেন্সগুলো আপনি এখানে দিতে পারেন, নো থাকলে তো নো। এরপরে আপনার ফুল নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এছাড়া ডেট অফ বার্থ দিতে হবে। এগুলো যখনই দিবেন তখন এটা নেক্সটে চলে যাবে। যাওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনার যে মানে যেখানে থাকেন অ্যাড্রেসগুলো সেখানে দিতে হবে। তারপর আপনার ফোন নাম্বার এগুলো দিতে হবে। এবং সিকিউরিটি ডিটেলসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যে ওরা গভর্নমেন্ট আইডি কার্ড যাবে, পাসপোর্ট যেতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স যেতে পারে, এগুলো দিলে তারপরে যদি ডান ক্রিয়েট করেন ওটা অলরেডি ডান হয়ে যাবে। এখানে দেখেন এটা খেয়াল করতেছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম এই সবগুলো আপনার যে গভর্নমেন্ট আইডি কার্ড থাকবে, দেখেন গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার্স ইফ ইউর নেম কন্টেন্টস ডিজিট টাইপ দেম ইন ওয়ার্ডস। মানে আপনার গভর্নমেন্ট আইডি কার্ডে ঠিক যেভাবে থাকবে আপনাকে ঠিক সেভাবে এই ডিটেলসগুলো দিতে হবে। আপনি এই ডিটেলস দিয়ে নিয়ে কোনো কিছু করতে পারবেন না, কোনো ঝামেলা বা কোনো মানে কোনো সলচাতুরির কোনো কিছু আপনি করতে পারবেন না। অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা তারা ক্রিয়েট করে ফেলবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা যত দ্রুত সম্ভব ভেরিফাই করে নিয়ে। তো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন এটা অলরেডি আমি বলে দিয়েছি। সো আশা করি আপনার আর কোনো সমস্যা ফেস করতে হবে না, কারণ আমি সব রকমের প্রবলেমগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি যে কোন টাইপের প্রবলেম হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ নাও করতে পারে, ব্যাংক অ্যাকাউন্টটাকে রিজেক্ট করে দিতে পারে, ডকুমেন্টটাকে রিজেক্ট করে দিতে পারে। হোপফুলি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। এটা যারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমাকে থ্যাংক ইউ, আমাকে একজন অলরেডি মানে গতকালকে মেসেজ করেছিল যে ভাই পিওনিয়ার ভেরিফাই করতেছে না তো কি করবো। তো এটা আমার মাথায় চলে আসলো যে ঠিক আছে তাহলে আমার উচিত এই ভিডিওটা ক্রিয়েট করা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং ফ্রিল্যান্সিং এর এসইও, মার্কেটিং, সেলস, কনভার্সন অপটিমাইজেশন, কপিরাইটিং এসব শিখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আপনি ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবেন যেগুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।